আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালোই আছো, সবাই সুস্থ আছো এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো ফলো করছো। তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আশা করি এই ক্লাসগুলো যথেষ্ট সহায়ক হয়ে উঠছে। তো আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, আমাদের পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল লাইফ মানে পৌরজীবন এবং রাজনৈতিক জীবন বিষয়ের পঞ্চম অধ্যায় বিচার বিভাগ, জুডিশিয়ারি শিরোনামের এই অধ্যায়টিতে আমরা আজকে আলোচনা করছি। কিন্তু প্রথমেই আমাদের মূল বিষয়ে যাওয়ার আগে কয়েকটি বিষয় আমরা এখানে পরিষ্কার করে নিতে চাই। সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকারের যে মূল যে তিনটে বিভাগ থাকে সেই বিষয়ের আলোচনাটা একটু সেরে নিই। কারণ প্রায়শই দেখা যায় অনেক ছাত্রছাত্রীরা যে গণতান্ত্রিক সরকারের যে প্রধান তিনটি বিভাগ রয়েছে এবং তাদের প্রত্যেকটি বিভাগের মূল কর্তব্যগুলো কি কি বা মূল দায়িত্ব বা কাজ কোনটা, সেই বিষয়ে ধারণাটা যথেষ্ট পরিষ্কার নয়, অনেক ক্ষেত্রেই সেটা দেখা যায়। এবং আজকে আমরা এই বিষয়টিও দেখব যে আইন প্রণয়ন বিষয়ে বা আইনকে কার্যকরী করার বিষয়ে অথবা আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদানের বিষয়ে মানে সামগ্রিকভাবে গণতান্ত্রিক সরকারের ভূমিকাটা কি রয়েছে সেটা আজকে আমরা দেখব। তাহলে আমরা প্রথমে যদি দেখি, আমরা গণতান্ত্রিক সরকারের যে মূল তিনটে বিভাগ রয়েছে, দ্য মেইন থ্রি অর্গানস অফ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট যেটাকে বলা হয়, তার মধ্যে প্রথমেই আসছে আইন বিভাগ বা লেজিসলেচার যেটাকে বলা হয়, লেজিসলেটিভ বডি, বাংলায় বলা হচ্ছে আইন বিভাগ। যেমন আমরা কেন্দ্রীয় আইন বিভাগ বলতে কাকে বুঝি নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেছে, এতদিনে আমরা পূর্ববর্তী আলোচনায় দেখেছিলাম। সেটি হচ্ছে পার্লামেন্ট বা সংসদ যাকে বলা হয়, ভারতের কেন্দ্রীয় আইনসভা, যেখানে সমগ্র দেশের জন্য আইন প্রণীত হয়। সংখ্যাধিক্যের ভোটের সম্মতিক্রমে দুটি হাউজে, দুটি সভায়, রাজ্যসভা এবং লোকসভা, উচ্চসভা এবং উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এই দুটিতে আলোচনা ক্রমে সর্বাধিক ভোটের সম্মতিক্রমে সেখানে আইন প্রণীত হয়ে থাকে। তাহলে আইন বিভাগের যেটি কাজ সেটি হচ্ছে আইন প্রণয়ন করা। এছাড়াও পার্লামেন্টের আরো অনেক ভূমিকা রয়েছে, আমরা বিগত আলোচনায় দেখেছি। আমরা এখানে আজকে বেশি সময় নষ্ট করব না, কারণ আমাদের মূল বিষয়টি হচ্ছে সেটি সরকারের যেটি তৃতীয় অঙ্গ হিসাবে ধরা হয় বিচার বিভাগ, সেই বিষয়টির আলোচনায়। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, যেমন কেন্দ্রীয় আইন বিভাগ রয়েছে, পার্লামেন্ট বা সংসদ। আবার প্রত্যেক রাজ্যে যেটাকে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্য আইনসভা, রাজ্যের আইন বিভাগ রয়েছে প্রত্যেক রাজ্যে, যেটাকে বলা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আবার কোন কোন রাজ্যে, কয়েকটি রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিলও রয়েছে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাও রয়েছে কোন কোন রাজ্যে। তো যেটাই হোক, কাজ মূলত যেটি সেটি হচ্ছে আইন প্রণয়ন করা, যদিও আইন বিভাগের অন্যান্য কাজও রয়েছে, যেমন সরকারকে নিয়ন্ত্রণ করা। তো এসব বিষয়গুলো আইন বিভাগের কাজের পর্যায়ে পড়ছে। দ্বিতীয়টি বিভাগ সেটাকে বলা হচ্ছে শাসন বিভাগ, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিকিউটিভ বডি। কারা আছেন এই শাসন বিভাগে নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেছে। এর মধ্যে আমরা বিগত আলোচনায় দেখেছি এই শাসন বিভাগে কিন্তু দুই ধরনের শাসকরা রয়েছেন। এক দলে রয়েছেন রাজনৈতিক শাসকরা, আরেক দলে রয়েছেন অরাজনৈতিক শাসকরা। যেমন যারা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে আমরা বলছি রাজনৈতিক শাসক। শাসন বিভাগের এটি রাজনৈতিক অঙ্গ। আরেকটি রয়েছে অরাজনৈতিক বিভাগ, যারা হচ্ছে গভর্নমেন্ট হাই অফিসিয়ালস, গভর্নমেন্টের সরকারের উচ্চ পদস্থ মানে কর্মচারীদেরকে, তাদেরকে বলা হচ্ছে শাসন বিভাগের অরাজনৈতিক অঙ্গ। তাহলে এই জিনিসটি আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে যে শাসন বিভাগের মূল কাজটি কি, সেটি রাজনৈতিক ভাগই হোক বা অরাজনৈতিক বিভাগই হোক, যাই হোক, শাসন বিভাগ মূলত আইন বিভাগ দ্বারা যে আইন প্রণীত হয় তাকে কার্যকরী করা। ধরো যে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, ত্রিপুরা বিধানসভায় কোনো একটি বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হলো, এখন সেই সিদ্ধান্ত ক্রমে সরকারের কাজ পরিচালনা করা সেটা হচ্ছে গিয়ে শাসন বিভাগের দায়িত্ব। আশা করি এই সহজ ভাষায় বর্ণনাটা তোমরা বুঝতে পারবে। তাহলে আইন বিভাগ আইন প্রণয়ন করছে এবং শাসন বিভাগ সেই আইনকে কার্যকরী করছে। তাহলে সম্পর্কটা কিন্তু রয়ে গেছে তাদের মধ্যে, একটি ভালো সম্পর্ক এখানে থাকা প্রয়োজন। এরপরে আমরা যাচ্ছি তৃতীয় বিভাগ, সেটা
গণতান্ত্রিক সরকারের তৃতীয় বিভাগ হিসেবে, তৃতীয় স্তম্ভ হিসাবেও ধরা হয়ে থাকে, সেটা হলো গিয়ে কি, সেটা হলো বিচার বিভাগ, যাকে ইংরেজিতে বলা হয় জুডিশিয়ারি। আজকে আমাদের কিন্তু আলোচনার মূল বিষয় যদিও বিচার বিভাগ। তাহলে কেন আমরা এই আলোচনাটা করছি? তাহলে আমাদের কাছে পরিষ্কার ধারণা হয়ে যাবে যে আসলে কোন বিভাগের কি কাজ, এবং বিচার বিভাগের মূলত স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে তার কাজটা কি রয়েছে। তাহলে বিচার বিভাগ, এখানে আমরা কি লিখলাম, যে আইন ভঙ্গের জন্য শাস্তি প্রদান করা। সংক্ষেপে আমরা এই কথাটা বলছি, যদিও বিচার বিভাগের দায়িত্ব আরো অনেকটাই বেশি, সেটা আমরা পরবর্তী আলোচনায় আসছি, দেখব আমরা, মানে ডিটেইলস আমরা দেখব, বিস্তারিতভাবে দেখব যে বিচার বিভাগের মূল কাজটা কি। এখানে আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা যে আইন বিষয়ে যে প্রত্যেকটি বিভাগের মধ্যে সম্পর্ক রয়েছে সেটা স্থাপন করা। কিভাবে? দেখো, আইন বিভাগ আইন প্রণয়ন করছে, শাসন বিভাগ সেই আইনকে কার্যকরী করছে, আর বিচার বিভাগ আইন ভঙ্গের জন্য শাস্তি প্রদান করছে। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে, শুধু এখানেই কিন্তু এই বিভাগগুলোর কার্য সীমাবদ্ধ থাকছে না, আরো বিস্তৃত রয়েছে। আমরা যেটা বিগত আলোচনায়ও দেখেছি, মানে ইন্ডিয়ান পার্লামেন্টের কাজকর্মের ক্ষেত্রে শাসন বিভাগের কথা তো বললামই, এবং বিচার বিভাগের বিষয়ে আমরা পরবর্তী আলোচনায় আসছি। তাহলে এখন আমরা যে জিনিসটি দেখব, যে এই যে বিচার বিভাগের কথা বলছি আমরা, যেটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক সরকারের তৃতীয় স্তম্ভ, কিন্তু এটিকে তৃতীয় স্তম্ভ বললেও আমরা যে অর্থে এটিকে ব্যবহার করছি সেখানে দেখা যাচ্ছে যে এটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে এখানে স্থাপিত করা হয়েছে। মূলত যে একটি গণতান্ত্রিক দেশে বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত রয়েছে, কারণ এই বিচার বিভাগের মূল কাজটি কি হবে, সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তোমরা নিশ্চয়ই আলোচনায় দেখেছো, আমাদের প্রাথমিক পর্যায়ের যে আলোচনাগুলো করেছিলাম, যে ভারতীয় সংবিধান রচনার বিষয়ে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতীয় সংবিধান যারা রচনা করেছিলেন, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের যারা সদস্যরা ছিলেন, তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই সংবিধানগুলিকে আনেন, সেগুলিকে স্টাডি করেন। দীর্ঘদিন যাবৎ প্রায় 2 বছরের বেশি সময় ধরে সেগুলোকে স্টাডি করা হয়েছে এবং সংবিধান লিখিত হয়েছে। অনেকটা সময় নিয়েছে, ফ্রম 1946 সাল থেকে 1949 সাল পর্যন্ত, এই 3 বছর ব্যাপী সময় ধরে সেই বিভিন্ন সংবিধানগুলোকে স্টাডি করা হয়েছে, ডিটেইল তাদের মানে আলোচনা পর্যালোচনা করা হয়েছে, এবং সেখান থেকে ভালো ভালো বিষয়গুলিকে নেওয়া হয়েছে। তার মধ্যে যেমন একটি বিষয় হলো যে আইনের শাসন প্রতিষ্ঠিত করা। সেটা কি? সেটা হচ্ছে যে আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউই নয়। কনস্টিটিউশন ইজ এট দ্য হাইয়েস্ট পজিশন ইন এ কান্ট্রি। কনস্টিটিউশনের ঊর্ধ্বে কেউই নয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিচার বিভাগের যে ভূমিকা রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটি কে করবে? বিচার বিভাগ। বিচার বিভাগ কি করছে? আইনের শাসন প্রতিষ্ঠা করছে, যেটাকে বলা হচ্ছে রুল অফ ল। মানে নান ইজ অ্যাবভ দ্য কনস্টিটিউশন। তিনি হাইয়েস্ট এক্সিকিউটিভ হতে পারেন, তিনি সর্বোচ্চ শাসক হতে পারেন দেশের। যেমন আমাদের দেশে সর্বোচ্চ শাসক আমরা কাকে ধরি? প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু সংবিধান সবার ঊর্ধ্বে, যেটা আমরা বলছি। যেহেতু আমরা যদিও বিচার বিভাগকে তৃতীয় স্তম্ভ এভাবে আমরা ধরছি, কিন্তু আসলে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। কারণ যদি শাসন বিভাগ এবং আইন বিভাগের কোনো ব্যক্তি কোনোভাবে দুর্নীতির কাজে জড়িত হয়ে থাকেন, তাহলে তাদের শাস্তির ব্যবস্থা কে করবে? সেই বিচার বিভাগই করবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বিচার বিভাগকে তার স্বাতন্ত্র্য বজায়ের জন্য কতটাই কার্যকরী ভূমিকা নিতে হবে। এখানে কোনোভাবেই বিচার বিভাগ যেন আইন বিভাগ এবং শাসন বিভাগের দ্বারা প্রভাবিত না হয়, সেই বিষয়টি এখানে লক্ষ্য রাখতে হবে। তৃতীয় যে কথাটি আমরা বলবো সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জাস্টিস। দেখবে আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই যে কতগুলো বিষয়, যেমন লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস, এই কথাগুলো বোল্ড ওয়ার্ডে লেখা আছে, মোটা হরফে লেখা রয়েছে। লিবার্টি মানে কি? স্বাধীনতা, ফ্রিডম। ইকুয়ালিটি মানে কি? সাম্য। জাস্টিস মানে কি? ন্যায় বিচার। এই যে শব্দগুলোকে বোল্ড ওয়ার্ডে লেখা হয়েছে, তাহলে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ কিভাবে ভূমিকাটা নেবে? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আমরা সামাজিক বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বা দেখা যায় যেটা, যে এখানে হয়তো রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত রয়েছে,
কারণ ভোটাধিকারের ভিত্তিতে এখানে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত রয়েছে, কিন্তু অর্থনৈতিক বা সামাজিক সাম্য বলতে যেটা, সেটা এখনো অবধি সেভাবে কিন্তু প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি। তাহলে সেক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে বিচার বিভাগকে কতখানি কার্যকরী ভূমিকা নিতে হবে সেটা বলাই বাহুল্য। আশা করি বুঝতে পারছো যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে বিচার বিভাগের গুরুত্বটা কিভাবে বোঝা যাচ্ছে, যে পৃথক বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কারভাবে, যেটা আমরা দেখতে পেলাম যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রি, শুধু আমাদের দেশ কেন, সর্বত্র এই বিষয়টি রয়েছে যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, তিনটে বিভাগ রয়েছে। তার মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে বিচার বিভাগ একটি আলাদা অঙ্গ। গণতান্ত্রিক সরকারের একটি সম্পূর্ণ পৃথক বিভাগ হচ্ছে বিচার বিভাগ। এই স্বাতন্ত্র্য বজায় রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ নিরলস চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে। তো আমরা যেটা বলছিলাম যে গণতান্ত্রিক আদর্শ সুষ্ঠুভাবে রক্ষিত করতে গেলে অবশ্যই বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলবো সবার ঊর্ধ্বে। এখানে গণতান্ত্রিক আদর্শ সুষ্ঠুভাবে রক্ষিত করার বিষয়টি কি? তোমাদের নিশ্চয়ই তোমরা ইতিহাসে পড়েছো, দেখেছো যে কিভাবে আমাদের দেশ দীর্ঘদিন যাবৎ বিদেশি শাসকদের দ্বারা শাসিত হয়েছে। সেখানে না ছিল কোনো মত প্রকাশের অধিকার, তাদেরকে অত্যন্ত উচ্চ হারে শুল্ক দেওয়া, ট্যাক্স যেটাকে বলা হয়। তো এমনভাবে দীর্ঘদিন যাবৎ ধর্ম, জাতি, বর্ণ এসবের নির্বিশেষে প্রত্যেকে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে বিদেশি শাসনের দ্বারা। তাহলে যে দীর্ঘ কঠিন সংগ্রামের ফলে যে স্বাধীনতা লাভ করেছে, মানে বহু মানুষের প্রাণের বিনিময়ে, যে মানে অগণিত মানুষের যে প্রাণের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেলাম, যে গণতন্ত্র পেলাম, তাকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই বিচার বিভাগের ভূমিকাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ গণতান্ত্রিক ব্যবস্থার আদর্শ একমাত্র সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। কারণ বিচার বিভাগই দিতে পারে ন্যায় বিচার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস বা ক্ষমতা বা যেটাই হোক সেটা যোগায় কিন্তু বিচার বিভাগই। তাহলে এই যে বিষয়গুলো আমরা যেটা বললাম, তা দ্বারা কি বোঝা যায় যে বিচার বিভাগ গণতান্ত্রিক সরকারের তৃতীয় স্তম্ভ, এ কথাটি সঠিক নয়। তার মানে এটি, আমরা যদিও যেটাকে বলা হয় যে হরাইজন্টাল পাওয়ার ডিস্ট্রিবিউশন, মানে সমান্তরালভাবে একটি ক্ষমতা বিভাজন রয়েছে, কিন্তু আমি বলবো যে এখানে বিচার বিভাগ কিন্তু দুটি বিভাগের তুলনায় ঊর্ধ্বে অবস্থান করছে। কারণ কি? কারণ হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগ যদি কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত হয় বা কোনো ধরনের ক্রাইমে জড়িত হয়, তাহলে কিন্তু বিচার বিভাগ তাদেরকেও শাস্তি দিতে প্রস্তুত থাকে। যাই হোক, আমরা এখন দেখব মূলত বিচার বিভাগের ভূমিকাটা কি। আমরা দেখলাম যে বিচার বিভাগের গুরুত্বটা কি, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেভাবে তিনটে বিভাগ তাদের কাজকর্ম করে যাচ্ছে, তার মধ্যে বিচার বিভাগের ভূমিকাটা আমরা এখানে বিশেষভাবে, যে বিচার বিভাগ প্রকৃত অর্থে কোন কোন কাজগুলি করে থাকে সেটা আমরা এখন দেখব। বিচার বিভাগের ভূমিকা, এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। বিচার বিভাগের ভূমিকার প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে বিতর্কের মীমাংসা করা। বিতর্কের মীমাংসা করা। আচ্ছা, এখানে বিতর্ক বলতে ঝগড়া, দ্বন্দ্ব, সংঘাত। তাহলে বিতর্ক বা দ্বন্দ্ব বলো বা ঝগড়া বলো, কনফ্লিক্ট, এটা কাদের মধ্যে হতে পারে? বিভিন্ন ভাবে হতে পারে। এটা যেমন দুজন ব্যক্তির মধ্যে হতে পারে, ব্যক্তি টু ব্যক্তি হতে পারে, দুজন ব্যক্তির মধ্যে সংঘর্ষ হতে পারে। তোমাদের মধ্যে অনেক সময় স্কুলে যখন স্বাভাবিক পরিস্থিতিতে তোমরা অনেক সময় তোমাদের মধ্যে মারামারিও হয়ে থাকে, আবার নিজেরা মিলে যাও, ঠিক কিনা? তো সবসময় এটা এমন ভাবে হয় না। অনেক সময় বড়দের ক্ষেত্রে জিনিসটা অত সহজভাবে সমাধান হয় না। দুজন ব্যক্তির মধ্যে বিভিন্ন কারণে, অর্থ সম্পত্তি নিয়ে বা জায়গা জমি সংক্রান্ত বিবাদ বা বিবাহজনিত বিভিন্ন ধরনের সমস্যা, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বা রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব আমরা দেখে থাকি প্রায়শই। তোমরা যথেষ্ট বড় হয়েছো এবং সেটা বুঝতে পারো। তাহলে দুজন ব্যক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে, মনে করো অর্থনৈতিক বিষয় নিয়ে, কেউ একজন থেকে টাকা ধার নিল, হয়তো সময়ে পরিশোধ করলো না এবং দুজনের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হলো। বা মনে করো দুজন বাড়ির মধ্যে সীমানা নিয়ে
দ্বন্দ্ব সংঘাত শুরু হলো, মারামারি হলো বা যে কোনো কিছু, বা কোনো চুরি সংঘটিত হলো, ডাকাতি হলো, খুন হলো, এসব বিষয়ে সমস্যা হতেই পারে। যেহেতু আমরা সমাজ ব্যবস্থার মধ্যে আছি, এটা খুব মানে মতের অমিলের কারণে এটা হতেই পারে। তাহলে সেই ব্যক্তি টু ব্যক্তির মধ্যে, দুজন ব্যক্তির মধ্যে যখন সংঘাত হচ্ছে এবং সেটা নিজেদের মধ্যে যখন মীমাংসা হচ্ছে না, তখন অবশ্যই এদের মধ্যে যিনি সাফার করছেন, মানে যিনি ভুক্তভোগী, তিনি অবশ্যই বিচার বিভাগের দ্বারস্থ হতে পারেন। কি জন্য? তার মীমাংসা পাওয়ার জন্য। তিনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য তিনি বিচার দাবি করতে পারেন। তাহলে দুজন ব্যক্তির মধ্যে বিরোধ হতে পারে, সেই বিরোধের মীমাংসা কে করবে? সেই বিরোধের মীমাংসা করবে বিচার বিভাগ। আবার কি হতে পারে? মনে করো ব্যক্তি সঙ্গে কোনো সংস্থার, ব্যক্তির সঙ্গে কোনো সংস্থার বিবাদ হতে পারে। কেমন ভাবে? যেমন আমরা একটা ছোট উদাহরণ ধরো, মনে করো যে তোমার বাড়ি হয়তো কোনো ক্লাবের সঙ্গে আছে মনে করো, বা কারো বাড়ি হয়তো ক্লাবের সঙ্গে আছে মনে করো। এখন ক্লাব যদি বা কোনো সংগঠন যদি জোরপূর্বক তার বাড়ির সীমানা দখল করতে চায় বা যে কোনো কিছু করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই সংস্থা এবং সেই ব্যক্তির মধ্যে সংঘর্ষ উপস্থিত হতেই পারে। এখন সেই ব্যক্তি, যে ব্যক্তি এখানে ভুক্তভোগী, তিনি কিন্তু বিচারের দ্বারস্থ হতেই পারেন। তাহলে সেই সংস্থা এবং ব্যক্তির মধ্যে যে সংঘাত, তারও মীমাংসা করবে বিচার বিভাগ। আবার এমন হতে পারে ব্যক্তি সঙ্গে সরকারের সংঘাত হতে পারে, ব্যক্তির সঙ্গে সরকারের সংঘাত হতে পারে। কিভাবে হতে পারে? যেমন উদাহরণ ধরো, মনে করো কোনো কারণে তোমার বাড়ির পাশ দিয়ে রেলওয়ে লাইন যাচ্ছে, তাহলে রেলওয়ে লাইনের জন্য নিশ্চয়ই সরকারকে তার সেই হয়তো জমি অধিগ্রহণ করতে হতে পারে। এখন সেক্ষেত্রে যদি নিয়ম না মেনে করা হয়, সরকারের নিয়ম না মেনে করা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যক্তি এবং সরকারের মধ্যে সংঘাত হতে পারে। আরো বিভিন্ন ধরনের সংঘাত হতে পারে ব্যক্তি সরকারের মধ্যে। তো যে ধরনের সংঘাত হোক না কেন, সেটা অবশ্যই বিচার বিভাগ মীমাংসা করে। আবার হতে পারে সরকারের সঙ্গে সরকারের, কেমন? যেমন রাজ্য সরকারের সঙ্গে একটি রাজ্য সরকারের সঙ্গে আরেকটি রাজ্য সরকারের বিবাদ, সংঘর্ষ হতেই পারে। যেমন তোমরা নিশ্চয়ই শুনেছ, তোমরা আগের আলোচনায় দেখেছো যে কাবেরী জলবিবাদ কথাটা শুনেছ, যে একটি নদীর জলবন্টন নিয়ে অনেক সময় দুটো রাজ্যের মধ্যে সমস্যা দেখা দিতেই পারে। এটা দিয়েছে, যার সমাধান করার জন্য বিচার বিভাগ রয়েছে। তাহলে আবার এমনও হতে পারে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিবাদ হতে পারে, বিভিন্ন বিষয়ে হতে পারে এটা। তাহলে বিবাদ যে ধরনেরই হোক না কেন, সেটা দুজন ব্যক্তির মধ্যে হোক, কোনো ব্যক্তি এবং সংস্থার মধ্যে হোক, কোনো ব্যক্তি এবং সরকারের মধ্যে হোক, বা দুটো রাজ্য সরকারের মধ্যে হোক, অথবা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মধ্যে হোক, যেটা বললাম যে বিবাদ বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে সেই বিবাদ মীমাংসার জন্য যেটি রয়েছে, সেই সর্বোচ্চ স্থানে অবস্থিত বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগের প্রথম এবং প্রাথমিক কর্তব্য যেটা দেখলাম আমরা, যে বিতর্কের মীমাংসা করা। যে কোনো ধরনের কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সংঘাত, ঠিক আছে, সেটা যদি নিজেদের মধ্যে সমস্যার সমাধান না হয় এবং যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন কার মাধ্যমে? বিচার বিভাগের মাধ্যমে। তাহলে আমরা কি দেখলাম? বিচার বিভাগের প্রথম কাজ যেটা বিতর্কের মীমাংসা করা। এখন আমরা দেখব বিচার বিভাগের দ্বিতীয় কাজ। বিচার বিভাগের দ্বিতীয় কাজটা কি? সেটা হচ্ছে যে সংবিধানের মৌলিক পরিকাঠামো সংরক্ষণ। সংবিধানের মৌলিক পরিকাঠামো সংরক্ষণ বিষয়টা কি আমরা একটু সহজভাবে বুঝে নিই। দেখো, আবার সেই আমরা সংবিধানের প্রস্তাবনার কথা বলছি, প্রিয়াম্বল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে বলা হয়। সেখানে কি রয়েছে? সেখানে কতগুলো শব্দ রয়েছে যেগুলো মানে দ্য কান্ট্রি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নেচারটাকে, ভারতবর্ষ কি ধরনের দেশ সেটাকে সেখানে বর্ণনা করা হয়েছে মূলত 5টি শব্দের মধ্যে। আমরা যেগুলো আগেও আলোচনা করেছি, কি কি শব্দ রয়েছে সেখানে? সেখানে রয়েছে সভরিন, যাকে বলা হয় সার্বভৌম। তারপরে কি আছে? সোশ্যালিস্ট, মানে সমাজতান্ত্রিক দেশ। তারপর আছে কি? সেকুলার, মানে ধর্মনিরপেক্ষ। ডেমোক্রেটিক, মানে গণতান্ত্রিক। রিপাবলিক, মানে প্রজাতন্ত্র। এই যে 5টি শব্দ বোল্ড ওয়ার্ডে, মোটা হরফে ভারতীয় প্রস্তাবনায় লেখা রয়েছে, এগুলোর দ্বারা আমাদের দেশের প্রকৃতিটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভারতবর্ষ কেমন দেশ,
এই 5টি শব্দ যথেষ্ট বোঝানোর জন্য যে ভারতবর্ষ কি ধরনের দেশ। ইন্ডিয়া ইজ এ সভরিন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক কান্ট্রি। এটা হচ্ছে সংবিধানের একটি মৌলিক পরিকাঠামো। যেমন আরো কয়েকটি শব্দ রয়েছে এখানে, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, জাস্টিস, এই শব্দগুলো কিন্তু মোটা হরফে রয়েছে। নিশ্চয়ই তোমরা দেখেছো, তোমাদের বইয়ের মধ্যে প্রস্তাবনাটি রয়েছে বা প্রত্যেক বিদ্যালয়ের ওয়ালে এই প্রস্তাবনাটি লেখা থাকে অনেক ক্ষেত্রেই। তাছাড়াও কতগুলো বিষয় রয়েছে যেগুলোকে আমরা মৌলিক পরিকাঠামোর মধ্যে ধরতে পারি, যেমন মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বলা হয় যেগুলোকে। আরো বিষয় রয়েছে কিছু যেগুলোকে বলা হচ্ছে সংবিধানের মৌলিক পরিকাঠামো। তাহলে এই মৌলিক পরিকাঠামোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু বিচার বিভাগে। আচ্ছা, এখানে রক্ষা করার বিষয়টা কেন আসছে? হ্যাঁ, এমন হতেই পারে যে কেন্দ্রীয় আইন বিভাগ সংখ্যাগরিষ্ঠের জোরে অনেক সময় এমন কিছু আইন প্রণীত করলো যার দ্বারা সংবিধানের মৌলিক পরিকাঠামোটি, যাকে বলা হয় বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন, সেটা নষ্ট হতে চলেছে। তাহলে সেটাকে কে লক্ষ্য রাখবে? সেটাকে লক্ষ্য রাখবে সেই গণতান্ত্রিক সরকারের তৃতীয় স্তম্ভ, মানে বিচার বিভাগ। এজন্য বলা হচ্ছে, যেমন আমাদের দেশের জন্য সুপ্রিম কোর্ট সেটা লক্ষ্য রাখবে যে কোন আইনসভায় প্রণীত হচ্ছে, এমন কোন আইন কি প্রণীত হচ্ছে যার দ্বারা সংবিধানের মৌলিক পরিকাঠামোটি নষ্ট হচ্ছে। তাহলে কিন্তু এখানে সুপ্রিম কোর্ট, যাকে বলা হয় মানে সিসি ক্যামেরার মতো লক্ষ্য রাখা, কিন অবজারভেশন, প্রতিনিয়ত লক্ষ্য রাখছে যে আইনসভায় সংখ্যাগরিষ্ঠের জোরে সরকার, কেন্দ্রীয় সরকার কোনোভাবে এমন কোনো আইন প্রণীত করছে না তো যার দ্বারা মৌলিক পরিকাঠামো লঙ্ঘিত হচ্ছে। তাহলে অবশ্যই বিচার বিভাগ এখানে বাধা দেবে। বিচার বিভাগ সেই আইন প্রণয়নে রাজি হবে না, তার বাধা সেখানে থাকবে। তাহলে আমরা কি দেখলাম যে সংবিধানের মৌলিক পরিকাঠামো রক্ষার ক্ষেত্রে কিন্তু বিচার বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 3 নম্বর যেটি কাজ আমরা দেখব সেটা হচ্ছে, যেমন আমরা বলবো যে আইনের মর্যাদা রক্ষা। আইনের মর্যাদা রক্ষা, আমরা এখানে মূলত বলতে চাই মৌলিক অধিকার সংরক্ষণ। মৌলিক অধিকার সংরক্ষণ। আমাদের বইয়ে একটি আলোচনা রয়েছে একটি সত্য ঘটনার উপরে। হাকিম শেখ, যিনি একজন কৃষক ছিলেন, তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন এবং পড়ে মারাত্মকভাবে আহত হন। তোমাদের নিশ্চয়ই ঘটনাটি পড়েছো আমাদের বই থেকে। এরপর তিনি যখন হাসপাতালে গেলেন, সেখানে তিনি সঠিকভাবে কিন্তু চিকিৎসা পাচ্ছিলেন না। তিনি এই হাসপাতাল ওই হাসপাতাল করে বিভিন্ন জায়গায় তিনি ব্যর্থ হচ্ছিলেন। এরপর তার জখম আরো গুরুতর হয়। তখন সেখানে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এখানে কেস করা হয়, যেটা বলা হয় যে অবশ্যই এ ধরনের কোনো গুরুতর বিষয়টিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখতে হবে এবং তিনি যেভাবে আহত হয়েছেন বা তার জন্য যে ক্ষতিপূরণ, চিকিৎসার জন্য সবকিছু তাকে সেটা পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। তাহলে এই যে বিষয়টি, মানে আমাদের সংবিধানের 21 নং ধারায় যে জীবনের অধিকার যেটা রয়েছে, রাইট টু লাইফ, আমাদের সংবিধানের মৌলিক অধিকারগুলো রয়েছে। নিশ্চয়ই তোমরা এগুলো আগেও পড়েছো, বিভিন্ন মৌলিক অধিকারগুলো রয়েছে। তাহলে তার মধ্যে জীবনের অধিকার যেটা রয়েছে, তার সঙ্গে কিন্তু এই যে হাকিম শেখের ঘটনাটা, যে তিনি যে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলেন এবং তিনি সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছিলেন না, তাহলে সেখানে তার কি এই মৌলিক অধিকারটি রক্ষিত হলো? নিশ্চয়ই নয়। তাহলে সেটাকে রক্ষা কে করবে? সেটাকে রক্ষা করার জন্য রয়েছে বিচার বিভাগ। তো পরবর্তী সময় দেখা গেছে তিনি সঠিক বিচার পেয়েছেন, যদিও সময় লেগেছে, কিন্তু তিনি সঠিক বিচারটা পেয়েছেন। এখানে তার সেই চিকিৎসা বাবদ বা তার যা ক্ষতিপূরণ সেটা দিতে বাধ্য হয়েছে। তো এভাবে যে সবগুলো মৌলিক অধিকার সংরক্ষণের জন্য অবশ্যই বিচার বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে বিচার বিভাগের মূল 3টে যে কাজ, সেটা কি কি? সেটা আমরা প্রথমেই যেটা দেখেছি সেটা হচ্ছে বিরোধ মীমাংসা করা বা বিতর্কের নিষ্পত্তি করা। সেই বিতর্ক কিভাবে হতে পারে সেটা আমরা দেখলাম।
যেমন দুজন ব্যক্তির মধ্যে বিতর্ক হতে পারে, ঝামেলা হতে পারে, দ্বন্দ্ব, সংঘাত, ঝগড়া হতে পারে। সেই বিরোধ যদি নিজেরা মিটিয়ে ফেলে সেটা ভালো কথা, যদি না হয় তাহলে বিচার বিভাগ রয়েছে সেখানে। দুজন ব্যক্তির মধ্যে হতে পারে, ব্যক্তি এবং কোনো সংস্থার মধ্যে হতে পারে, কোনো ব্যক্তি এবং সরকারের মধ্যে হতে পারে, দুটি রাজ্য সরকারের মধ্যে হতে পারে, আবার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। তাহলে দ্বন্দ্ব বিভিন্ন রকমেরই হয়ে থাকে বর্তমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থায়, এবং তার সমাধানের জন্য রয়েছে বিচার বিভাগ। তাহলে সেই বিতর্কের মীমাংসা করা, বিরোধের মীমাংসা করা হচ্ছে বিচার বিভাগের প্রথম এবং প্রাথমিক কর্তব্য। দ্বিতীয়ত আমরা কি দেখলাম, যে সংবিধানের মৌলিক পরিকাঠামো সংরক্ষণ করা, যাকে বলা হয় বেসিক স্ট্রাকচার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখন এই বেসিক স্ট্রাকচার কোনটা, এখানে বলতে গেলে অনেক কথাই আসছে, তবুও আমরা যদি বলতে চাই সেই প্রিয়াম্বলের মধ্যে বা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি কি, সেই যে শব্দগুলো, সেই শব্দগুলো কিন্তু অবশ্যই ভারতের সংবিধানের বেসিক স্ট্রাকচারটাকে প্রকাশ করে। তাহলে সেই বেসিক স্ট্রাকচার কোন জিনিসটা, সেই বেসিক স্ট্রাকচারটাকে রক্ষা করার জন্য কিন্তু বিচার বিভাগ রয়েছে। তৃতীয়ত আমরা যেটা বলেছি যে আইনের মর্যাদা রক্ষা করা। আমরা প্রথমে আজকের আলোচনা শুরুতেই যেটা বলেছিলাম যে আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউই নয়। তিনি হতে পারেন হাইয়েস্ট এক্সিকিউটিভ, তিনি সর্বোচ্চ শাসক হতে পারেন, তিনি অনেক প্রতিপত্তিশালী ধনী ব্যক্তি হতে পারেন, কিন্তু আইনের ঊর্ধ্বে নন। তাহলে এই আইনের মর্যাদা রক্ষা করার জন্য কিন্তু রয়েছে বিচার বিভাগ। আবার মৌলিক অধিকার সংরক্ষণের বিষয়েও কিন্তু বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে বিচার বিভাগের যে তিনটি ভূমিকা সেটি আমরা দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে বিচার বিভাগ তার স্বাতন্ত্র্য বজায় রাখে বা স্বাধীন বিচার বিভাগ কিভাবে কাজ চালিয়ে যায়, তার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তো স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য যে কোন বিষয়গুলো রয়েছে সেটা আমরা একটু দেখব। প্রথমেই কথা হচ্ছে যে অনেক সময় যেটা দেখা যায় যে অর্থ প্রতিপত্তি দ্বারা বা কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের দ্বারা অনেক সময় বিচার বিভাগকে প্রভাবিত করার উদাহরণ তোমরা দেখেছ, হয়তো বিভিন্ন সত্য ঘটনার অবলম্বনে কোনো সিনেমাতেও বা এমনিতেও বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা অনেক সময় দেখে থাকবে যে হয়তো কোনো বিশাল প্রতিপত্তিশালী ব্যক্তি বা ধনী ব্যক্তি তিনি আইনের তোয়াক্কা করছেন না এবং সেক্ষেত্রে তিনি হয়তো সেভাবে শাস্তিও পাচ্ছেন না। তো এই যে বিষয়গুলো যখন সামনে চলে আসে তখন কিন্তু বিচার বিভাগের ভূমিকা নিয়ে অনেক ক্ষেত্রে দ্বন্দ্ব, সংশয় বা একটা যেটা সন্দেহ দেখা দেয়। তাহলে তা থেকে বাঁচার জন্য কি করতে হবে? অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অবলম্বন করা। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ার বিষয়টি কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বিষয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে, মূল তিনটি বিভাগের মধ্যে একটি বিভাগ অন্য বিভাগের কাজকর্মের ক্ষেত্রে কোনোভাবে হস্তক্ষেপ করবে না, আননেসেসারি ইন্টারফেয়ারেন্স হবে না। যেমন আমরা প্রথমেই আজকের আলোচনায় দেখেছিলাম যে আইন বিভাগ তার যে কাজ সেটি কি, আইন প্রণয়ন করা মূলত। দ্বিতীয় আমরা কি দেখেছি, শাসন বিভাগ তার কাজ কি, যে আইন বিভাগ দ্বারা প্রণীত আইনের উপর ভিত্তি করে কার্য পরিচালনা করা বা শাসন পরিচালনা করা। ঠিক আছে। আবার বিচার বিভাগ সেই আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদানের জন্য সর্বদাই প্রস্তুত। তাহলে এখানে যে গণতান্ত্রিক সরকারের তিনটি বিভাগ রয়েছে, তো তাদের মধ্যে যেন কোনো অবস্থাতেই আননেসেসারি ইন্টারফেয়ারেন্স না হয়, অনধিকার চর্চা, অপ্রয়োজনে হস্তক্ষেপ করা সেটা যেন না হয়। তাহলে এর জন্য স্বাধীন বিচার বিভাগ প্রতিস্থাপনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অবলম্বন করা। দ্বিতীয়ত হচ্ছে বিচারপতিদের নিয়োগ বা অপসারণ। বিচারপতিদের নিয়োগ, অপসারণ এ সকল বিষয়গুলো বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট যেটাকে বলা হয় স্বচ্ছ ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কোনোভাবেই বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে
আইন বিভাগ অথবা শাসন বিভাগের আননেসেসারি ইন্টারফেয়ারেন্স কোনোভাবে এখানে বরদাস্ত করা হয়ে থাকে না। এজন্য বিশেষ পরীক্ষামূলক পরীক্ষার ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমে যে বিচারপতিদের নিয়োগ যারা রাষ্ট্রপতির দ্বারা নিয়োজিত হয়ে থাকেন, তাহলে এখানে যথেষ্টই স্বচ্ছ ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে যে বিচারপতিদের নিয়োগ করা হচ্ছে সেই ব্যবস্থাটা অত্যন্ত স্বচ্ছ রাখা হয়েছে, যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, মানে অন্য দুটি বিভাগ দ্বারা প্রভাবিত না হয়ে যাতে কাজ করতে পারে। সেখানে আইন বিভাগ এবং শাসন বিভাগের কোনো ধরনের প্রভাব যেন এখানে না দেখা যায়। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে অপসারণ পদ্ধতি। বিচার বিভাগের যে বিচারপতিদের অপসারণ পদ্ধতি কিন্তু অত্যন্ত জটিল। খুব সহজে কোনো বিচারপতিকে তার পদ থেকে অপসারিত করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের জন্য কিন্তু যে পদ্ধতি বা ইমপিচমেন্ট যেটাকে বলা হয়, সেই পদ্ধতির অবলম্বনের প্রয়োজন হয়, যেটা রাষ্ট্রপতিকে অপসারণের জন্য অবলম্বন করা হয়। একই পদ্ধতিতে সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করতে হয়, এবং এটি মোটেও সহজ বিষয় নয়, অত্যন্ত জটিল, কঠিন। এখানে মানে বহু অংশের সমর্থনের প্রয়োজন রয়েছে, আইন বিভাগের ব্যাপক অংশের সমর্থনের প্রয়োজন রয়েছে, আরো বিভিন্ন এখানে জটিল পদ্ধতি রয়েছে। তাহলে তাদের নিয়োগ যেমন অত্যন্ত স্বচ্ছ রাখা হয়েছে নিয়োগ পদ্ধতি, তেমনি ভাবে তাদের অপসারণও, যে যদি আইন বিভাগ বা শাসন বিভাগের কথা শুনে না চলে বিচার বিভাগ, তাহলে তাদেরকে অপসারণ করে দেওয়া হবে, আসলে বিষয়টা তেমন নয়। তাহলে যাদের নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছ এবং অপসারণ পদ্ধতি অত্যন্ত জটিল, সেই বিচার বিভাগ অবশ্যই স্বাধীনভাবে কাজ করার জন্য সর্বদাই প্রস্তুত। এবং এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে তাদের বেতন ভাতা ইত্যাদি বিষয়গুলো, সে জিনিসটা আমরা দেখব। হ্যাঁ, বিচারপতিদের, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাদের বিচারপতিদের বেতন অত্যন্ত উচ্চ হারে রাখা হয়েছে, এবং তাদের অন্যান্য ভাতা বা যাবতীয় সুযোগ সুবিধা অত্যন্ত ভালো রকমের রাখা হয়েছে, যার উদ্দেশ্য হলো যে দুর্নীতি দমন করা। তাহলে একজন ব্যক্তি যিনি অত্যন্ত ভালো মাহিনা পাচ্ছেন, বেতন পাচ্ছেন, সেক্ষেত্রে তিনি কোনো অবস্থাতেই দুর্নীতিতে জড়িত হবেন না, সেই আশাটাই করা হয়ে থাকে। এবং এজন্যই বিচার বিভাগের যারা আধিকারিক রয়েছেন তাদের বেতন, তারপরে ভাতা, যে অন্যান্য সুযোগ সুবিধা, এগুলো অত্যন্ত উচ্চ হারে নির্ধারিত হয়েছে। তো এভাবে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকারিভাবে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এবং অবশ্যই আদালত কোনোভাবেই সরকারের নিয়ন্ত্রণে কাজ করবে না, সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে আদালত কাজ করবে। এই হচ্ছে গিয়ে স্বাধীন বিচার বিভাগ প্রতিস্থাপনের বিষয়টি। এখন আমরা দেখব ভারতের বিচার বিভাগ এর গঠন পদ্ধতিটা। ভারতের বিচার বিভাগটা আসলে কিভাবে, যেটাকে বলা হয় যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কিভাবে গঠিত হয়েছে, কিভাবে পরিচালিত হচ্ছে, সেই জিনিসটা আমরা এখন দেখব। যে যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, আমরা এখানে একটি ত্রিভুজের আকৃতিতে সেটাকে আমরা উপস্থাপন করব। এখানে তিনটি বিভাগ দেখানো হয়েছে। সর্বনিম্ন স্তরে যেটা রয়েছে সেটা হলো জেলা আদালত, ডিস্ট্রিক্ট কোর্ট যেটাকে বলা হচ্ছে। তার পরবর্তী পর্যায়ে, তার উচ্চ পর্যায়ে রয়েছে হাইকোর্ট, এবং সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট। মোটামুটিভাবে ভারতীয় বিচার বিভাগের গঠন প্রক্রিয়াটি এই একটি ত্রিভুজাকৃতির মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করলাম। তো যেখানে জেলা আদালত বা নিম্ন আদালত যেটাকে বলা হয়, তার দায়িত্বে রয়েছেন জেলা ও দায়রা জজ, তাকে বলা হয়। যদিও আমরা পঞ্চায়েত ব্যবস্থাতেও ন্যায় পঞ্চায়েত বিষয়টি আমরা দেখেছি, সেখানেও গ্রামাঞ্চলে ছোট মোটো
বিচার ব্যবস্থাগুলো সেখানে পরিচালিত হয়ে থাকে। হ্যাঁ, ছোটখাটো বিরোধ মীমাংসার জন্য সেখানে ন্যায় পঞ্চায়েত রয়েছে, অবশ্যই একদম গ্রাসরুট লেভেলে, নিম্ন স্তরে ন্যায় পঞ্চায়েতের ব্যবস্থাটা রয়েছে। তো তাছাড়া যদি আমরা এখানে মানে ধরতে চাই বেসিক বিষয়টা, যে জেলা আদালত যার দায়িত্বে রয়েছেন জেলা ও দায়রা জজ, সেটা সর্বনিম্ন পর্যায়ে আমরা এখানে দেখছি। তার উপরের স্তরে রয়েছে হাইকোর্ট। এখন প্রত্যেকটা জেলায় যে জেলা আদালত রয়েছে, তো জেলাতে যে কোনো ধরনের বিরোধ মীমাংসার জন্য সেই জেলা আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা যেটা দেখতে পাই ত্রিপুরায় যে 8টি জেলা রয়েছে, সেখানে সেই জেলা আদালতগুলো তাদের ভূমিকা পালন করছে। তেমনিভাবে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেক জেলায় সেভাবে জেলা আদালত রয়েছে, যার মূল দায়িত্বে রয়েছেন জেলা ও দায়রা জজ, তাকে বলা হয় প্রধান ভূমিকায় যিনি রয়েছেন। তার উচ্চ পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইকোর্ট। প্রত্যেক রাজ্যের জন্য হাইকোর্ট রয়েছে, যদিও কোনো কোনো রাজ্যে, যেমন আমাদের এখানে হাইকোর্ট, ত্রিপুরা রাজ্যে হাইকোর্ট স্থাপিত হয় 2013 সালের 23শে মার্চ। ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 2013 সালের 23শে মার্চ। এই বিষয়ে ছোট প্রশ্ন করা হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন করা হতে পারে, তোমরা এটা লিখে রাখতে পারো যে ত্রিপুরার হাইকোর্ট স্থাপিত হয়েছিল 2013 সালের 23শে মার্চ। এর আগ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের সকল রাজ্যগুলো কিন্তু গুয়াহাটি হাইকোর্টের অধীনে ছিল। এখানকার মানে জেলা আদালতে যে সকল বিচারগুলোর মীমাংসা হতো না, সেগুলো গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে যেত এবং সেখানে সেগুলোর বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টা হতো। যাই হোক, 2013 সালে 23শে মার্চ আমাদের রাজ্যে হাইকোর্ট স্থাপিত হয়, ত্রিপুরা হাইকোর্ট স্থাপিত হয়। তখন থেকে সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন সংস্থা হিসেবে এখানে রয়েছে। তাছাড়াও কোনো কোনো হাইকোর্ট 2-3টা রাজ্যের জন্য কাজ করে থাকে, বা বর্তমানেও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যের জন্য গুয়াহাটি হাইকোর্ট মূলত রয়েছে সেখানে। এখন কোনো কোনো হাইকোর্টে আবার তারা ভিন্ন ভিন্ন বেঞ্চ, যেসব হাইকোর্টের উপর অত্যন্ত মানে কাজের চাপ বেশি রয়েছে বা অনেক বিচার তাদের দেখতে হচ্ছে, অনেক কেস তাদের সামলাতে হচ্ছে, সেখানে আলাদা বেঞ্চ তারা স্থাপন করতে পারে, সেভাবে বিচার নিষ্পত্তির ব্যবস্থা করতে পারে। তো এই হাইকোর্টগুলোর বিচার যখন মানে কোনো সমাধান হচ্ছে না তখন তারা কিন্তু সেটা সুপ্রিম কোর্টেও পাঠাতে পারে। সেখান থেকে সর্বোচ্চ, আমরা এটাকে কি বলি, সুপ্রিম কোর্টকে আমরা কি বলি, সর্বোচ্চ আপিল আদালত। এটাকে বলা হয় সর্বোচ্চ আপিল আদালত। অ্যাপেক্স অ্যাপিলেট কোর্ট বলা হয় সুপ্রিম কোর্ট। ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থানে রয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে প্রধান বিচারপতি রয়েছেন এবং অন্যান্য বিচারপতিরা রয়েছেন। তো আসলে এই যে পুরো বিষয়টা, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, মানে একই সূত্রে বাঁধা। মানে কিন্তু এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপিল ব্যবস্থাটা সেটা কিন্তু ক্রমান্বয়ে যেতে হবে। এমন নয় যে জেলা আদালতের রায়ে সন্তুষ্ট না হলে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে, বিষয়টা এমন নয়। এটা ক্রমান্বয়ে ধাপে ধাপে যেতে হবে এবং অবশ্যই উচ্চ আদালতের রায় নিম্ন আদালতগুলোকে মান্য করতে হবে। এই হচ্ছে সিস্টেম। তবে যখনই কোনো কেস উচ্চ আদালতে যাচ্ছে, সেখানেও কিন্তু নিম্ন আদালতে যে বিচার হয়েছে বা যে শুনানিগুলো হয়েছে, সেগুলো কিন্তু এখানে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো এই যে বিষয়টা আমরা দেখলাম এখানে, যে সর্বোচ্চ পর্যায়ে সুপ্রিম কোর্ট এবং তার নিম্ন পর্যায়ে রাজ্যের জন্য, প্রত্যেক রাজ্যের জন্য হাইকোর্ট, এবং তার পরবর্তী পর্যায়ে রয়েছে সর্বোচ্চ মানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে জেলা আদালত। এই যে বিষয়টা, তার দ্বারা আমরা ভারতীয় বিচার ব্যবস্থার পরিকাঠামোটা কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখব বিচার ব্যবস্থার যে দুটো বিভাগ রয়েছে, যে সেই জিনিসটা আমরা একটু আলোচনা করব এখন। সেটা আমরা দেখব যে এখানে ফৌজদারি আইন এবং দেওয়ানি আইন, এই যে বিষয়টা কি সেটা একটু আমরা আলোচনা করব। সেটা একটু দেখে নিই আমরা। ফৌজদারি বিচার ব্যবস্থা এই বিষয়টা কি, এবং দেওয়ানি আইন বা দেওয়ানি বিচার ব্যবস্থা বিষয়টা কি, সেটা আমরা একটু দেখে নিই। ফৌজদারি আইন বা ফৌজদারি বিচার ব্যবস্থা সেটা কি, আর দেওয়ানি আইন
এই বিষয়টাই বাকি, সেটা একটু আমরা দেখিনি। এর মধ্যে বলতে গেলে ফৌজদারি বিচার ব্যবস্থা বা ফৌজদারি আইন কোন বিষয়গুলিকে নিয়ে ডিল করে বা কোন বিষয়গুলো এই বিচার ব্যবস্থার অধীনে আসবে। যেমন মনে করো কোনো চুরির ঘটনা হলে, চুরি হলে বা কোথাও ডাকাতি হলে বা খুন হলে বা বিবাহ বিবাহ বা যেটা বলবো যে আমরা যৌতুক সংক্রান্ত শারীরিক নিগৃহীত হলে, এসব বিষয়গুলো ফৌজদারি বিচার ব্যবস্থার অধীনে পড়ে সাধারণত। দেওয়ানি আইন আমরা কোনগুলোকে বলবো? দেওয়ানি আইন হতে পারে মনে করো সম্পত্তি সংক্রান্ত বিরোধ বা বিবাহ বিচ্ছেদ, এ সকল সংক্রান্ত বা মানহানি, এসব সংক্রান্ত বিষয়গুলো দেওয়ানি মামলার অধীনে আসবে। দ্বিতীয়ত হচ্ছে ফৌজদারি বিচার ব্যবস্থাটা শুরু হবে এফআইআর এর মাধ্যমে। এফআইআর এর মাধ্যমে কিন্তু ফৌজদারি বিচার ব্যবস্থাটা শুরু হবে। সেটা কেমন? এফআইআর মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা তোমরা বিগত ক্লাসেও পেয়েছো, তার আগেও পেয়েছো, তোমরা ফৌজদারি মানে এফআইআর সম্পর্কে জেনেছো। তো যখন কোথাও কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি সাধারণত নিকটবর্তী থানায় গিয়ে সেখানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা থানার যিনি আধিকারিক আছেন তার কাছে তিনি লিখিতভাবে সেটা উপস্থাপন করেন এবং এটা দিয়েই ফৌজদারি বিচার ব্যবস্থাটা শুরু হবে। আর দেওয়ানি বিচারের ক্ষেত্রে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি কোনো নির্দিষ্ট আদালতে ন্যায় বিচারের জন্য প্রার্থনা করতে পারেন। নির্দিষ্ট আদালতে ন্যায় বিচার প্রার্থনা। আশা করি বুঝতে পারছো। ফৌজদারি বিচারের ক্ষেত্রে কিন্তু এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দাখিল করা এটা মাস্ট, এটা অবশ্যই করতে হবে, কারণ এটা দিয়ে ফৌজদারি বিচার ব্যবস্থাটা শুরু হচ্ছে। আর দেওয়ানি বিচারের ক্ষেত্রে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যে কোনো পক্ষ তারা নির্দিষ্ট আদালতে গিয়ে ন্যায় বিচারের জন্য আবেদন জানাতে পারে। এখন ফৌজদারি বিচারের শেষে শাস্তি স্বরূপ যেটা অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে অভিযুক্তকে জরিমানা, অর্থদণ্ড বা কারাদণ্ড করা হতে পারে সেক্ষেত্রে। আর দেওয়ানি বিচারের ক্ষেত্রে যেমন সাধারণত আমরা ধরি, মনে করো বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে বিরোধ যদি এমন হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হতে পারে বা ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য বলা হতে পারে, নির্দেশ দিতে পারে কোর্ট। তাহলে এই যে আমরা মোটামুটিভাবে পার্থক্যটা দেখলাম যে ফৌজদারি বিচার ব্যবস্থা এবং দেওয়ানি বিচার ব্যবস্থার মধ্যে, যদিও এখানে আরো অনেক বিস্তৃত বিষয় রয়েছে, তো যাই হোক মোটামুটিভাবে আমাদের মনে রাখতে হবে যে কোন কোন বিষয়গুলো ফৌজদারি আইনের অধীনে আসছে, ফৌজদারি বিচার ব্যবস্থায় পড়বে। যেমন আমরা যেটা বললাম যে মানে চুরি, ডাকাতি, খুন বা শারীরিক নিগ্রহ, এসব বিষয়গুলো ফৌজদারি বিচার ব্যবস্থার অধীনে আসবে। আর সম্পত্তি সংক্রান্ত বিরোধ বা বিবাহ বিচ্ছেদ বা বাড়ির মালিক ভাড়াটিয়ারদের মধ্যে বিরোধ, এসব বিষয়গুলো দেওয়ানি আইন সংক্রান্ত বিচার ব্যবস্থার মধ্যে পড়বে। দ্বিতীয় যে পার্থক্যটি আমরা দেখলাম সেটা হলো ফৌজদারি বিচার ব্যবস্থা শুরু হবে এফআইআর এর মাধ্যমে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে বলা হয়। মানে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, হ্যাঁ, যার মনে করো বাড়িতে ডাকাতি হয়েছে বা যাকে মারধর করা হয়েছে বা যার বাড়িতে চুরি হয়েছে, তিনি নিকটবর্তী থানায় গিয়ে
তিনি এফআইআর করতে পারবেন পুলিশ অফিসারের নিকট। তো এবং এর মাধ্যমে বিচার ব্যবস্থাটা মানে এগিয়ে যাবে। আর দেওয়ানি বিচারের ক্ষেত্রে এফআইআরটা এখানে এফআইআর এর বিষয় নয়, সেটা হচ্ছে যিনি ক্ষতিগ্রস্ত তিনি নির্দিষ্ট আদালতে গিয়ে তার ক্ষতিপূরণ দাবি করতে পারেন, তার প্রতি যে এটা অন্যায় হয়েছে তার জন্য তিনি সেই ক্ষতিপূরণটা তিনি ন্যায় বিচার প্রার্থনা করতে পারেন। ফৌজদারি আইনের ক্ষেত্রে যদি অপরাধ প্রমাণিত হয় বিচার ব্যবস্থা চলবে, এরপরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি অভিযুক্তের অপরাধ প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু তাকে জরিমানা, অর্থদণ্ড বা কারাদণ্ড, অনেক সময় বিশেষ পর্যায়ের ক্ষেত্রে সেটা মৃত্যুদণ্ড হতে পারে, ফাঁসির নির্দেশও দেওয়া হতে পারে সেক্ষেত্রে। আর অন্যদিকে দেওয়ানি আইনের ক্ষেত্রে বিষয়টা সাধারণত যেটা করা হয়ে থাকে, যেমন মনে করো ভাড়াটিয়াদের মধ্যে দ্বন্দ্ব হলে ভাড়াটিয়া বাড়ির মালিকের মধ্যে, সেখানে ভাড়াটিয়াকে হয়তো বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে কোর্ট, অথবা ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য বলতে পারে। তাহলে এই যে বিষয়গুলো, এভাবে আমরা দেখলাম ফৌজদারি আইন এবং দেওয়ানি আইনের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা একটা যে বিশেষ ঘটনা আমাদের বইয়ে যেটা আলোচনা আছে সেটা একটু আমরা দেখি যে কিভাবে এই বিচার ব্যবস্থাটা এগিয়ে যায় এবং সেখানে যেভাবে বিচার ব্যবস্থা তার কার্য প্রক্রিয়া চালিয়ে যায় সেটা। যেমন এখানে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে একটি কেস লক্ষণ কুমার এবং যেটাকে বলা হচ্ছে সুধা গোয়েল। লক্ষণ কুমার 1980 সালের ফেব্রুয়ারি মাসে সুধা গোয়েলকে বিয়ে করেছিল এবং সেই 1980 সালেরই 2রা ডিসেম্বর সুধা অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তো সুধার বাপের বাড়ি থেকে লক্ষণ কুমারের বিরুদ্ধে তার মানে সুধার শাশুড়ি এবং তার স্বামীর বিরুদ্ধে কেস করা হয়। আসলে সুধাকে বিয়ের পর থেকে বিভিন্নভাবে যৌতুকের জন্য নির্যাতন করা হতো, আরো বেশি বেশি অর্থ সম্পদ এগুলো আনার জন্য তাকে নির্যাতন করা হতো। এবং পরবর্তী সময়ে কেস পরিচালনা করতে গিয়ে যেটা দেখা গেল, সাক্ষী প্রমাণ হিসেবে যেটা দেখা গেল যে 1 ডিসেম্বর সুধার এই যে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাটি ঘটেছিল 2রা ডিসেম্বর 1980 সালে। তো 1 ডিসেম্বরই তারা মানে যারা প্রতিবেশীরা তারা সুধার চিৎকার শুনতে পায়। তো যখন লক্ষণের পরিবারে গিয়ে জিজ্ঞেস করা হয়, পুলিশ যখন এটা খবর নেয়, তখন বলা হয় যে সুধা দুধ গরম করতে গিয়ে তার কাপড়ে আগুন লেগে যায়। এভাবে তারা একটা বিষয়টাকে উপস্থাপন করে। তো যাই হোক, এটা হাইকোর্টেও বিষয়টি তেমন একটা বিশেষ ট্রায়াল কোর্ট থেকে হাইকোর্টে যায় 1983 সালে, সেখানেও বিচারটা বিশেষ গুরুত্ব পায়নি এবং যারা অপরাধী এখানে যারা সত্যিকার অর্থে তারা কোনো শাস্তি পায়নি। পরবর্তী সময় সেটা আবার তার বিরুদ্ধে প্রচন্ড প্রতিবাদ হয়, মিছিল মিটিং এগুলো প্রতিবাদ চলতে থাকে, জনগণের দাবি আসতে থাকে যে এখানে বিষয়টিকে আবার পুনরুত্থাপন করা হোক। তখন সেভাবে 1985 সালে বাদী পক্ষের বক্তব্য শোনা হয় এবং সেটা দেখা যায় যে সুপ্রিম কোর্টে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়, যারা অপরাধী লক্ষণ কুমার এবং তার মা, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এভাবে ভারতীয় বিচার ব্যবস্থায় হয়তো সময় লাগতে পারে কিন্তু সেখানে ন্যায় বিচারের দেরি হয় না। তো যেটাই হোক, কিন্তু এই বিষয়টি এখানে লক্ষণীয় বিষয় যে আসলে সবার কি সেই বিচার পাওয়ার অধিকারটা রয়েছে কিনা। আমরা আলোচনাতে দেখেছিলাম যে অনেক ক্ষেত্রে যারা অত্যন্ত প্রভাবশালী, অর্থনৈতিক দিক থেকে প্রভাব বিস্তার করতে পারেন, অনেক ক্ষেত্রে তারা যেন বিচার ব্যবস্থাটাকে যেন কিনে নিয়েছেন, মানে বিচার ব্যবস্থাটা তাদের অধীনস্থ রয়েছে। তো বিষয়গুলো এখানে যে ন্যায় বিচার কতটা যুক্তিযুক্ত, মানে ন্যায় বিচার সবার জন্য পাওয়া সম্ভব কিনা, এই জন্য আরেকটি বিষয় এখানে প্রযোজ্য হয়েছে, সেটি হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। বিষয়টি কি? বিষয়টি হলো যে কোনো এখানে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখানে কেস করতে হবে বা দাবি উত্থাপন করতে হবে, বিষয়টা এমন নয় যে কেউই করতে পারে। তোমরা নিশ্চয়ই মনে আছে যে বর্তমান সময়ে স্কুলে যে মিড ডে মিল, বর্তমান সময় আমরা কেন বলবো, অনেকদিন ধরে চলছে, এই যে মিড ডে মিল ব্যবস্থাটি যে চালু হয়েছে তা কিন্তু এই PIL এর
ফলশ্রুতিতে হয়েছে। তো যেটা দেখা গিয়েছিল একটা সময়ে একটি বিশেষ অঞ্চলে যেখানে অত্যন্ত খাদ্যাভাব দেখা দিয়েছে, অথচ সরকারি গোডাউনে সেখানে প্রচুর খাদ্য মজুত রয়েছে, তাহলে সেক্ষেত্রে কেন না স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়ার ব্যবস্থা করা হোক সরকারিভাবে, এবং এটা বিশেষভাবে তাদেরকে স্কুলে আসার প্রতি অনুপ্রাণিত করবে। তো এভাবে একটি পিআইএল এর মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে কিন্তু মিড ডে মিল বা মধ্যাহ্ন ভোজন, বিদ্যালয়গুলিতে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাটি চালু হয়েছিল। তেমনিভাবে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি নয়, যে কেউই এই পিআইএল এর মাধ্যমে ন্যায় বিচারের জন্য দাবি করতে পারে। তো যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে যে ন্যায় বিচার পাওয়াটা কতখানি সম্ভব, সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি নিজে যদি কোর্টের দ্বারস্থ না হতে পারে, সেক্ষেত্রে সরকার নিজের থেকে স্ব-উদ্যোগী হয়ে সেই ব্যক্তির জন্য উকিল নিয়োগ করতে পারেন। এভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা চালিয়ে আসছে ভারতীয় বিচার ব্যবস্থা। তো যাই হোক, আমরা আজকে এখানে যে যে বিষয়গুলো আলোচনা করলাম তার উপর কিছু কিছু প্রশ্ন তোমরা এখানে তৈরি করতে পারো। যেমন আমরা যেটা বলছিলাম যে ভারতীয় বিচার বিভাগের গঠন বিষয়ে সংক্ষেপে লেখো, এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে। তো এই ভারতীয় বিচার বিভাগের গঠনটি আমরা কিভাবে দেখলাম, যেটি আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি একটি ত্রিভুজাকৃতির ছবিটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেখানে আমরা কি দেখেছিলাম যে সর্বনিম্ন পর্যায়ে যে জেলা আদালত রয়েছে, প্রত্যেকটি জেলায় সেই জেলা আদালত রয়েছে, যার মুখ্য ভূমিকায় রয়েছেন জেলা ও দায়রা জজ তাকে বলা হয়। জেলা স্তরে যে কোনো ধরনের বিরোধ নিষ্পত্তির জন্য বিচার বিভাগের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরবর্তী পর্যায়ে, তার থেকে উচ্চ পর্যায়ে রয়েছে হাইকোর্ট। প্রতিটি রাজ্যের জন্য হাইকোর্ট রয়েছে। যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে 2013 সালে হাইকোর্ট স্থাপিত হয়েছে। আমি এটা আগেও বলেছি, এটার উপর ছোট প্রশ্ন থাকতে পারে, নিশ্চয়ই তোমরা এটা লিখে নিয়েছো। তো যখন জেলা স্তরে কোনো বিচারের সমাধান হয় না, তখন সেখান থেকে হাইকোর্টে সে বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপিল করতে পারেন, আবেদন জানাতে পারেন, সেখানে সুষ্ঠু বিচারের তিনি আবেদন জানাতে পারেন। এবং সর্বোচ্চ পর্যায়ে ভারতীয় বিচার ব্যবস্থার যে কোর্ট রয়েছে সেটা হলো সুপ্রিম কোর্ট, যেটাকে বলা হয় অ্যাপেক্স অ্যাপিলেট কোর্ট, সর্বোচ্চ আপিল আদালত। তাহলে হাইকোর্টের বিচারে সন্তুষ্ট না হলে যে ব্যক্তি এখানে জড়িত, তিনি কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন এবং সেখান থেকে ন্যায় বিচার আশা করতে পারেন। তাহলে মোটামুটিভাবে ভারতীয় বিচার ব্যবস্থার গঠনটা তোমরা এভাবে লিখে নিতে পারো। এছাড়া আমরা কি দেখেছি যে ভারতীয় বিচার বিভাগের ভূমিকা কি, ভারতীয় বিচার বিভাগের কাজগুলো কি কি। আমরা প্রধান তিনটি হেডিং এ আলোচনা করেছি, প্রধান তিনটি কাজের ভিত্তিতে আমরা আলোচনা করেছি। সেই কাজগুলো কি কি? প্রথমেই আমরা যেটা দেখেছি সেটা হলো বিরোধ নিষ্পত্তি। বিরোধ কাদের কাদের মধ্যে হতে পারে সেটা আমরা দেখলাম, যে দুজন ব্যক্তির মধ্যে হতে পারে, কোনো ব্যক্তি সংস্থার মধ্যে হতে পারে, দুটি রাজ্য সরকারের মধ্যে হতে পারে, এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ হতে পারে। তাহলে যে ক্ষেত্রেই হোক না, যেমনই হোক না কেন, সেক্ষেত্রে এই বিরোধ নিষ্পত্তির জন্য বা বিরোধ মীমাংসার জন্য রয়েছে বিচার বিভাগ। তাহলে বিরোধ নিষ্পত্তি হলো বা বিরোধ মীমাংসা করাই হলো বিচার বিভাগের প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় আমরা যে কাজটা দেখেছি সেটি হচ্ছে মৌলিক অধিকার সংরক্ষণ করা, আইনকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া, যে কোনো অবস্থাতেই আইনের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। যেমন আমাদের সংবিধানের 21 নং ধারায় যে মৌলিক অধিকার রয়েছে, জীবনের অধিকার রয়েছে, তার সঙ্গে যে জড়িত অন্যান্য বিষয়গুলো, সেগুলোকে সুনিশ্চিত করার দায়িত্ব বিচার বিভাগের। তৃতীয় যে ভূমিকাটা আমরা দেখলাম সেটা হলো সংবিধানের মৌলিক পরিকাঠামো লঙ্ঘিত হচ্ছে কিনা, যে আইনসভায় এমন কোনো আইন তো তৈরি হচ্ছে না যার দ্বারা সংবিধানের মৌলিক পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচার বিভাগকে সদা সচেতন থাকতে হয়। তাহলে এই যে বিষয়গুলো বললাম, যে বিচার বিভাগের ভূমিকা, যে তিনটি প্রধান বিষয় আমরা আলোচনা করলাম, এই বিষয়ে তোমরা প্রশ্ন তৈরি করতে পারো। তারপরে বিচার বিভাগের গঠন বিষয়ে তোমরা প্রশ্ন তৈরি করতে পারো। তো এমনভাবে আশা করি তোমরা যথেষ্টই ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করব।
ধন্যবাদ।